বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, বললেন প্রধানমন্ত্রী। বিদেশে না পাঠানোয় খালেদা জিয়ার কিছু হলে সরকার দায়ী, ফখরুল। বাইরে পাঠানোর আইনি সুযোগ নেই স্বরাষ্ট্রমন্ত্রী। ফেনীতে একই স্থানে বিএনপি ও যুবলীগের সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি। ওমিক্রন সংক্রমণে একদিনে ফ্রান্সের রেকর্ড, পিছিয়ে নেই ইউরোপের অন্যান্য দেশগুলো। আসসালামু আলাইকুম, শেখ মহিউদ্দিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। একেএস টিএমটি বার শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র মুখে আইনের শাসন ও গণতন্ত্রের কথা বললেও বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। মঙ্গলবার বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বঙ্গবন্ধু বিচার বিভাগ এবং বঙ্গবন্ধু অ্যান্ড দ্য জুডিশিয়ারি শীর্ষক দুটি স্মারক গ্রন্থ ও ন্যায়কণ্ঠ শিরোনামে মুজিব বর্ষের স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন আহমেদ পিপুল। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রকাশ করেছে মুজিব বর্ষ স্মারক প্রকাশনা, বঙ্গবন্ধু ও বিচার বিভাগ। বিচার বিভাগে বঙ্গবন্ধুর অবদান নিয়ে দুটি স্মারক গ্রন্থের এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে সংবিধানের উদ্ধৃতি দিয়ে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন। শেখ হাসিনা বলেন, সব সময় ন্যায়ের পথে যেন সবাই চলতে পারে, আওয়ামী লীগ সরকার সেই ব্যবস্থাই করেছে। আর তাছাড়া আমরা কখনো বিচার কার্যে হস্তক্ষেপ করিনি, কারণ এর আগের অনেক ঘটনা আছে, আপনারা জানেন। দেখা গেছে ফলস সার্টিফিকেটের ব্যবহার বা ছাত্র দলের কাঁধে হাত রেখে কাকে কি রায় দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা, এরকম বহু ন্যাক্কারজনক ঘটনাও বাংলাদেশে ঘটেছে। যেটা আমি এটুকু বলতে পারি যে আমরা সরকারে আসার পর অন্তত এই পরপর 3 বার এখন আমরা ক্ষমতায়, বা এর আগে একবার ছিলাম, আমরা কিন্তু সেটা করার সুযোগ দেইনি। সরকার প্রধান বিচার বিভাগের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি অবকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, আগে মাত্র হাতে গোনা 7 জনের বেশি বিচারক বসতে পারতেন না, এখন 40টি চেম্বারের ব্যবস্থা করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এই বিচার হলো সেই খুনিদের আশ্রয় দিয়ে বসে আছে। আমি সরকার আসার পর থেকে বারবার যতজন রাষ্ট্রপতি এসেছে প্রত্যেকের কাছে বারবার অনুরোধ করেছি যে একটা সাজাপ্রাপ্ত আসামিকে আপনারা কিভাবে আশ্রয় দেন, আপনাদের জুডিশিয়ারি কিভাবে আশ্রয় দেন, কীভাবে আপনারা একটা খুনিকে আশ্রয় দেন। এবং যে খুনিটা 15ই আগস্ট যখন আমার সেজুপুকুর বাড়ি আক্রমণ করে, সেইখানে যে গ্রুপটা যায় তার কমান্ডিং অফিসার ছিল ওই রাশেদ। সেই খুনি এখনও আমেরিকায়, তাকে আজ পর্যন্ত কেউই ফেরত দিল না। তা আমেরিকা গণতন্ত্রের জন্য কথা বললে আর খুনিদেরকে প্রশ্রয় দেয় কেন আমি জানি না। তারা নাকি সব থেকে বিশ্বের গণতান্ত্রিক দেশ। তা আমি এতবার প্রত্যেকটা রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছি, বারবার তাদেরকে অনুরোধ করেছি, আমরা বারবার চেষ্টা করেছি। 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে আসল সত্য উন্মোচনের ঘোষণা দেন বঙ্গবন্ধু কন্যা। আর একটা দায়িত্ব রয়ে গেছে, যে পিছনে চক্রান্তটা খুঁজে বের করা। এটা একদম বের হবে, এতে কোনো সন্দেহ নেই। আহমেদ পিপুল, এনটিভি নিউজ, ঢাকা। সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ফলাফল যাই হোক, নির্বাচনে যাওয়া ছাড়া এর কোনো বিকল্প নেই। মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সংলাপ শেষে তিনি আরও বলেন, প্রয়োজনে একদিনেও আইন প্রণয়ন সম্ভব। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের আইন একদিনই হয়েছিল। নির্বাচন কমিশন আইন প্রণয়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত আছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন আইন গঠনের বিষয়ে জোর দিয়ে মেনন বলেন, সংসদের আগামী অধিবেশনে আইন করা যেতে পারে। বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা বঞ্চিত করায় তার যদি কিছু হয় সেই দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি রাষ্ট্রপতির সংলাপকে অর্থহীন আখ্যায়িত করে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। আনিসুর রহমানের ক্যামেরায় মানিকগঞ্জ থেকে হাসান জাবেদের রিপোর্ট, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি আহমেদ সাব্বির সোহেল।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এই সমাবেশে যোগ দিতে মঙ্গলবার সকাল থেকেই মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলার বিজয় মেলা মাঠে জড়ো হতে থাকে। দুপুর 2টার মধ্যে পুরো মাঠ হাজার হাজার নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায়। কিছুক্ষণ পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে আসেন। তার উপস্থিতিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সবশেষ প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন গঠনের নামে যে সংলাপ হচ্ছে তা তালবাহানা ছাড়া কিছুই নয়। মূল সমস্যার সমাধান না হলে এসব সংলাপ করে কোনো লাভ হবে না বলেও মনে করেন তিনি। এই সরকার প্রতারণা করছে এবং তাদের সঙ্গে বা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে জনগণের সমস্যার কোনো সমাধান হবে না। তাই আমাদের খুব পরিষ্কার কথা, ওই সব বাদ দেন, তালবাহানা বাদ দেন, দিয়ে পদত্যাগ করেন। পদত্যাগ করে নিরপেক্ষ একটা সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। তা না হলে কোনো নির্বাচনের হবে না, নির্বাচনের সংলাপ হবে না। গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে এবং গণতন্ত্র ধ্বংস করে সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলেও অভিযোগ বিএনপি মহাসচিবের। এদের সময় শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে, জাতিসংঘ তাদের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে এবং বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রগুলো তাদেরকে বলছে যে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসো, তাহলে তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এই সরকারের সময় শেষ হয়ে গেছে বন্ধুগণ। আজকে এরা নির্বাচন করতে ভয় পায়। বিএনপি চেয়ারপারসনের মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি আইনি কোনো সমস্যা নয়, সরকারি মূল সমস্যা বলেও মনে করেন তিনি। যদি দেশাত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দেওয়া হয়, যদি কোনো কিছু ঘটে, তার সকল দায় দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে, আওয়ামী লীগের সরকারকে বহন করতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশ থেকে একটাই দাবি বারবার বলা হচ্ছে, যে কোনো মূল্যে হোক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। আর সরকার যদি এই দাবি বাস্তবায়ন না করে, তাহলে রাজপথে এর ফয়সালা করা হবে বলেও তারা হুঁশিয়ার উচ্চারণ করেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, মানিকগঞ্জ। এদিকে ঢাকার বাইরে পটুয়াখালীতে বিএনপির সমাবেশ শুরুর আগে হামলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে শহীদ আলাউদ্দিন শিশু পার্কের সভাস্থলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ করে বিএনপি। 2টার সমাবেশ শুরু হওয়ার আগে শহরের বিভিন্ন প্রবেশপথে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন দলের নেতাকর্মীরা। পরে সমাবেশে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী সহ নেতাকর্মীরা। সুনামগঞ্জে সমাবেশে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান বলেছেন, জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি জাতীয় স্বার্থে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আর মুন্সিগঞ্জের সমাবেশে নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো আইনি সুযোগ নেই। তার পরিবারের আবেদনের উপর আইন মন্ত্রণালয় এই মত দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। তিনি আরও জানান, সরকারি সব চাকরির নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক। নজরানা চৌধুরীর রিপোর্ট। লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি চেয়ে গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। এ ব্যাপারে আইনি ব্যাখ্যার জন্য আবেদনপত্রটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সোমবার আইন মন্ত্রণালয় মতামত দিয়ে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠায়। এর একদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ নেই। তার ছোট ভাই আবার বলছেন তাকে বিদেশে নিয়ে যাবেন। এই ব্যাপারে আইন মন্ত্রী মহোদয় থেকে আসছে যে আইনে এর কোনো সুযোগ নেই। আমরা স্টাডি করছি, আমরা করে যদি প্রয়োজন মনে করি সেইটা আরও অধিকতর জায়গায় আমরা যদি প্রয়োজন হয় তাদের পরামর্শ নেব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির বৈঠকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, সরকারি চাকরি পেতে প্রার্থীকে ডোপ টেস্ট পার হয়ে আসতে হবে। সরকারি যে কোনো চাকরির জন্যই ডোপ টেস্টের বাধ্যতামূলক হচ্ছে
এটা মাননীয় প্রধানমন্ত্রী সেটা আমাদেরকে অনুশাসন দিয়ে জানিয়ে দিয়েছেন। আমরা সেই ব্যবস্থাটা গ্রহণের জন্য কাছে আমরা জানিয়ে দিয়েছি। আজ কাজেই এখন থেকে ডোপ টেস্ট বাধ্যতামূলক। অ্যালকোহল আর মাদকের সংজ্ঞা নির্ধারণের জন্য উচ্চ আদালতের নির্দেশনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ফেনীতে একই স্থানে বিএনপি ও যুবলীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ফেনী ওয়াবদা মাঠে সমাবেশের অনুমতি নেয় জেলা প্রশাসন থেকে। মঙ্গলবার ফেনীতে জয়নাল হাজারের জানাজা ও দাফনকে কেন্দ্র করে বিএনপি সমাবেশের কর্মসূচি স্থগিত করে আজ ধার্য করে। জেলা প্রশাসনের কাছে পুনরায় অনুমতির জন্য আবেদন করে। একই দিন একই স্থানে কর্মী সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে জেলা প্রশাসনে আবেদন করে যুবলীগ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল এর আশেপাশে ১৪৪ ধারা জারি করে বলে জানায় জেলা প্রশাসন। ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ৩০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সাথে দেশের সব লঞ্চের ফিটনেস আপডেট তথ্য ৯০ দিনের মধ্যে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে যাওয়া সকল যাত্রী নৌযান থেকে গ্যাসের চুলা ও সিলিন্ডার অপসারণের নির্দেশ দিয়েছে প্রকৌশলী জাহাজ জরিপকারক কার্যালয়। বুধবার থেকে নির্দেশনা কার্যকর হবে। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। ঝালকাঠি লঞ্চ দুর্ঘটনায় মৃত ও আহতদের ক্ষতিপূরণ চেয়ে সোমবার রিট করেন এক আইনজীবী। মঙ্গলবার রিটের শুনানিতে আহত নিহতদের চূড়ান্ত তালিকা দাখিলের নির্দেশনা দেওয়া হয়। বিচারপতি এম এনায়েতুর রহিমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দ্রুত দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে দুর্ঘটনার জন্য লঞ্চ মালিক বিআইডব্লিউটিএ সহ সংশ্লিষ্ট সবার অবহেলাকে দায়ী করা হয়েছে। এখানে উনি পরিষ্কারভাবে যেটি বলেছেন সেটি হচ্ছে যে সব কর্তৃপক্ষের, সবকটা পক্ষের, শুধু কর্তৃপক্ষ না, সব পক্ষের অবহেলা রয়েছে। মালিক থেকে শুরু করে, মালিক সমিতি থেকে শুরু করে বিআইডব্লিউটিএ, এভরিবডি। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলে ১ মাস সময় দেওয়া হয়েছে। আর ৩০ দিনের মধ্যে প্রত্যেকটা এইটার ব্যাপারে যে কটা এজেন্সি ইনভেস্টিগেশন করছেন, তদন্ত করছেন, তাদের রিপোর্টটা কোর্টে দাখিল করার জন্য ৩০ দিনের মধ্যে। এর সাথে সাথে ৯০ দিনের মধ্যে পুরো দেশের যত এরকম আভ্যন্তরীণ জলযান রয়েছে, নৌযান রয়েছে, তাদের ফিটনেসের কোনটার কি অবস্থা, কোনটাতে কি শর্টেজ রয়েছে, পুরো একটি ডিটেইল রিপোর্ট জমা দেওয়ার জন্য। রোববারও লঞ্চ দুর্ঘটনায় মৃত ও আহতদের ক্ষতিপূরণ চেয়ে আরেকটি রিট আবেদন করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বিমানবন্দর সড়কে রোড ডিভাইডার ভেঙে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস মুন্সিগঞ্জগামী একটি মাইক্রোবাসকে চাপা দিয়েছে। মঙ্গলবার সকাল ৯:৩০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসের চালক আহত হয়েছেন। ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এই ঘটনায় সন্ধ্যায় খিলক্ষেত থানায় এনা পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন আহত মাইক্রোবাস চালক শাহাদাত হোসেন। সংকটে সাংবাদিকরা নানা মত ও পথে বিভক্ত থাকলেও একজন অবিভক্ত মানুষ ছিলেন সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ। সবার কাছে সম্মানিত এই মানুষটি আজ বেঁচে না থাকলেও তার আদর্শ বেঁচে থাকবে চিরদিন। জাতীয় প্রেস ক্লাবের ২১শে পদক পাওয়া সাংবাদিক রিয়াজউদ্দিনের স্মরণ সভায় এসব কথা বলেন সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং সংবাদপত্রের মালিকরা। রিপোর্ট করছেন আরিফুর রহমান। যে কোনো সংকটে গ্রহণযোগ্য সমাধানের পথ দেখাতে পারতেন রিয়াজউদ্দিন আহমেদ। চাইলে প্রতিষ্ঠিত হতে পারতেন রাজনীতি কিংবা ব্যবসায়, কিন্তু সব ছেড়ে জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন সাংবাদিকতায়। স্মরণ সভায় এভাবেই পথিতযশা সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদকে স্মরণ করেছিলেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। কোনো সংকটের সময় রিয়াজ ভাই যদি মিটিংয়ে থাকতেন, আমরা জানতাম যে এই সংকটের একটা সমাধানের জায়গায় যাব। আমরা ইদানিংকালে দেখি যে সংকট বাড়ানোর নেতা অনেক বেশি, কিন্তু রিয়াজ ভাই থাকলে আমরা জানতাম যে এটা সমাধানের দিকে এগিয়ে যাবে। তিনি ইচ্ছে করলে ব্যবসায়ও যেতে পারতেন, কিন্তু তার সবচেয়ে বড় গুণটি যে যেখান থেকে তার উত্থান সেখানেই তিনি থেকে গিয়েছেন, সেটি হলো সাংবাদিকতা।
নওয়াব সভাপতি এ কে আজাদ বলেন, একজন পরিপূর্ণ মানুষ বলতে যা বোঝায় তার সবকিছুই ছিল রিয়াজউদ্দিনের। একটা পরিপূর্ণ মানুষ ছিলেন রিয়াজ ভাই। আমরা যদি সবাই চলে যাব, আমাকে যেতে হবে, আমি থাকতে পারবো না, কিন্তু রিয়াজ ভাইকে বলবো কিন্তু অনেক আগে চলে গেছেন। রিয়াজ ভাই যে সম্মান নিয়ে গেলেন, যে সম্মান নিয়ে উনি বেঁচে থাকবেন, যার সন্তানরা উত্তরসূরিরা গর্ব করবে, সেই জায়গায় আমাদের কিন্তু যেতে হবে। স্মরণ সভায় বক্তারা বলেন, রিয়াজউদ্দিন আহমেদ সাংবাদিকতার সব পর্যায়ে কাজ করেছেন। কিভাবে সমস্যায় বাস্তবসম্মত সমাধান করা যায় সেদিকেও তার দৃষ্টি ছিল। যিনি জীবনে কোনো নির্বাচনে পরাজয় বরণ করেন, সমস্ত নির্বাচনে পেশাজীবীদের ভালোবাসা পেয়েছেন, সমর্থন পেয়েছেন, চোরাগুপ্তা পথে কোনদিন নেতা হন নাই। যে কারণে আমি আগেই বলেছি, বিভক্ত সাংবাদিকের তিনি অবিভক্ত নেতা ছিলেন, শ্রদ্ধার পাত্র ছিলেন। সম্পাদক পরিষদ ও নওয়াবের অন্যতম সদস্য এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে শুরু হয়েছে করোনার তৃতীয় বা বুস্টার ডোজ প্রদানের নিয়মিত কার্যক্রম। 60 বছরের বেশি ও করোনার বিরুদ্ধে সম্মুখ সারির যোদ্ধারা অগ্রাধিকারের ভিত্তিতে এই ডোজ পাচ্ছেন। আপাতত নিয়মিত টিকাদান কর্মসূচির প্রতি 5 জনের 1 জন পাবেন বুস্টার ডোজ। প্রথম দিনে বুস্টার ডোজ গ্রহণে কিছু অভিযোগ থাকলেও সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে নিয়মিত টিকাদান। আরও জানাচ্ছেন SM আতিক। নিয়মিত টিকাদান কর্মসূচির সাথে শুরু হলো তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেয়া কার্যক্রম। কেন্দ্রগুলোতে প্রথম ও দ্বিতীয় ডোজের সাথে এখন যুক্ত হয়েছে বুস্টার ডোজ বুথ। যারা যে কেন্দ্রে 2 ডোজ টিকা নিয়েছিলেন তাদের বুস্টার ডোজ সেই কেন্দ্রেই দেয়া হচ্ছে। মঙ্গলবার যারা টিকা নিতে আসেন তাদের সোমবার SMS পাঠানো হয়। প্রথম 2টা নিয়েছি আগে, এখন আজকে নিলাম তৃতীয় ডোজ। এটা আমাদের জন্য ভালো, সবাই নেওয়া উচিত। আসলাম, কাগজটা দিলাম, রেজিস্ট্রেশন হয়ে গেল, 1 মিনিটের মধ্যে টিকা দিয়ে আমি চলে যাচ্ছি। স্বল্প সময়ে SMS পাওয়ায় কিছুটা অসুবিধায় পড়তে হয় অনেককেই। আবার টিকা কার্ড সঙ্গে আনার কথা বলা হলেও অনেকেই তা বোঝেননি। আরও 2-3 দিন আগে দেওয়া উচিত ছিল ইনফরমেশন, তাহলে আমি হয়তো আরও ফোন টোন করে বুঝে নিতাম কি নিয়ে যেতে হবে। আর টিকা কার্ড কী জিনিস সেটা তো আমাদেরকে বুঝাই দিতে হবে। হোয়াট ইজ টিকা কার্ড আমি তো বুঝি না। আপনি কি নিয়ে এসেছেন? আমি নিয়ে আসছি হচ্ছে ভ্যাকসিন কার্ড, যেটা আমার ভ্যাকসিন সার্টিফিকেট যেটা। আমি যেহেতু কার্ড আনিনি, আমাকে বলছে আপনি কার্ডটা নিয়ে আসেন। তাই আমি কার্ডটা আনার জন্য আমার লোক আসতেছে, আমার কার্ডটা নিয়ে আসলে আমি সহজে আমার টিকাটা নিতে পারবো। যেহেতু গতকালকে থেকে আমরা ইনিশিয়েটিভটা নিছি, তো আমরা তড়িৎভাবেই গতকালকে বিকালবেলায় আমরা মেসেজগুলো সবাইকে সেন্ড করা হয়েছে। যত আমাদের সেন্টারে 500 থেকে 800 1000 পর্যন্ত আমরা ক্যাপাবল, এবং আমরা আগামী 7 দিন পর্যন্ত অলরেডি আমরা মেসেজ দেওয়া আছে। কাজেই আগামীকালকের মেসেজটাও কিন্তু গতকালকে পেয়ে গেছে। হোপফুলি কালকে থেকে মানুষের ওই কষ্টটা থাকবে। আর শুরুর দিকে তো যেহেতু আজকের দিনটা গতকালকেই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, তো আজকের দিনটা হয়তোবা আর এমন না যে আজকে যা আসতে পারেন না উনি কালকে আসতে পারবেন না, ঠিক আছে, উনি ইচ্ছা করলে কালকে আসতে পারবেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, কুয়েতমৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল সহ বেশ কয়েকটি কেন্দ্রে দেওয়া হচ্ছে বুস্টার ডোজ। যারা মেসেজটা পাবেন আপনাদের মাধ্যমে কিংবা অন্য তাদের প্রতিবেশী বা কারোর মাধ্যমে জানবেন, তারা যেন অবশ্যই নতুন একটা কার্ড ডাউনলোড করে নিয়ে আসেন, তাদের জন্য আর কি ভালো হয়। বুস্টার ডোজের বুথ ফাঁকা থাকলেও প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা প্রার্থীদের ছিল দীর্ঘ সারি। SM আতিক, এনটিভি নিউজ, ঢাকা। ফ্রান্সে মঙ্গলবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1,79,000-এর বেশি মানুষ। করোনা ভাইরাসের মহামারী শুরুর পর থেকে এই দিনে একদিনে এত বেশি সংক্রমণ ঘটল ফ্রান্সে। বিবিসির খবরে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে ফ্রান্সে করোনা ভাইরাসের সংক্রমণের রেকর্ড হলো। দেশটিতে নতুন করে মারা গেছেন 290 জন। ইউরোপ জুড়ে উৎসবের মৌসুম শুরু হয়েছে। এরপর থেকেই ব্রিটেন, জার্মানি, বেলজিয়াম সহ ইউরোপীয় দেশগুলোর করোনার সংক্রমণ বাড়ছে।
ফ্রান্সের পরিস্থিতি তুলে ধরে গত সোমবারই সতর্কবার্তা দিয়েছিল স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান। তিনি বলেছিলেন, জানুয়ারির শুরুর দিকে দেশটিতে দৈনিক সংক্রমণ 2.5 লাখ ছাড়িয়ে যেতে পারে। এছাড়া দেশটির হাসপাতালগুলোর সংগঠন ফ্রান্স হসপিটাল ফেডারেশন সতর্কবার্তা উচ্চারণ করে বলেছে, সবচেয়ে কঠিন সময় এখনও আসেনি। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুরে দুর্বৃত্তদের গুলিতে হযরত আলী নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। পুলিশ জানায়, রাত 12:30টার দিকে বিকট শব্দে ঘুম ভাঙে তার ছেলের। পরে পাশের কক্ষে বাবার ঘোঙানি শুনে ছুটে গিয়ে দেখে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। বাবাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে রাত 2:45টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত হযরত আলী বিজিবির সোর্স ছিলেন। ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে হযরত আলীকে গুলি করেছে দুর্বৃত্তরা। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী ও পরাজিত প্রার্থীদের সংঘর্ষে পাবনা, গাইবান্ধা ও জামালপুরে 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 17 জন। মঙ্গলবার সন্ধ্যায় পাবনার হেমায়তপুর ইউনিয়নের নাজিরপুরে নৌকার পরাজিত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু তার মামাতো ভাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামীম সহ 10-12 জন চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং গুলি করে। এই সময় শামীম গুলিবিদ্ধ হয় ও আরও কয়েকজন আহত হন। শামীমকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর আরেক দফায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে অভিযোগ অস্বীকার করে বিজয়ী চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, এই ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, বরং নৌকার প্রার্থী তরিকুল ইসলাম নীলুর লোকজন এই হামলা করেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে বিজয়ী ইউপি সদস্য ও তার কর্মী সমর্থকদের হামলায় পরাজিত এক ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। বিকেলে হরিরামপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এই ঘটনাটি ঘটে। জামালপুরের সরিষাবাড়িতে পরাজিত 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আসাদুজ্জামান নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত 10 জন। কাল বৃহস্পতিবার ও এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মঙ্গলবার সকালে রাজধানীর নায়াম মিলনায়তনে অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। 2021 সালের এসএসসি পরীক্ষার ফলাফল আগামী 30 তারিখ 30শে ডিসেম্বর সকালবেলা মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সবচেয়ে পুরনো মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল মেমোরিয়াল বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে আদালত। খবর এপির খবরে বলা হয়েছে, সোভিয়েত যুগে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যারা কারাভোগ করেছিলেন অথবা যারা বিচারের মুখোমুখি হয়েছিলেন, এমন লাখো মানুষের স্মৃতি উদ্ধারে কাজ করে ইন্টারন্যাশনাল মেমোরিয়াল। তবে আদালতের কৌঁসুলি অ্যালেক্সি জাফিয়ারভ সংগঠনটিকে জনসাধারণের জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। ইন্টারন্যাশনাল মেমোরিয়াল প্রতিষ্ঠা করা হয় 1989 সালে। রাশিয়া তার অতীতকে সামনে আনছে, এর প্রতীক হিসেবে বিবেচনা করা হতো সংগঠনটিকে। এপির খবরে বলা হয়েছে, বিরোধীরা বলছেন এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশকে সেই পুরনো সময়ে ফিরে নিয়ে যাচ্ছেন, যখন সমালোচনা স্বাভাবিকভাবে গ্রহণ করত না সরকার। অস্ট্রিয়ার রাজধানীর ভিয়েনায় চলমান পরমাণু আলোচনার মাধ্যমে এটির সমাধানে পৌঁছানো সম্ভব বলে আশা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। তবে এজন্য অবশ্যই আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলে শর্ত বেঁধে দিয়েছে দেশটি। রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র দফতরের মুখপাত্র সাইদ খতিব জাদে এসব কথা জানিয়ে বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পশ্চিমাদের উচিত অবরোধ প্রত্যাহার করা। একই সঙ্গে সংকট মোকাবেলায় দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর জন্য ভিয়েনা আলোচনায় অংশ নেওয়া বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানান ইরানি পররাষ্ট্র দফতরের মুখপাত্র। এদিকে একটি বেতারকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ইরানের সঙ্গে একটি গ্রহণযোগ্য চুক্তি হলে বিরোধিতা করবে না তেল আবিব। খেলার খবর ফুটবল। বসুন্ধরা উত্তর বারিধারার পর এবার মুক্তিযোদ্ধাকেও শাস্তির আওতায় এনেছে ফেডারেশন কাপের ডিসিপ্লিনারি কমিটি।
3 ক্লাব প্রতিনিধি এর প্রতিবাদ জানিয়ে বলেছেন, লীগ কমিটির এমন আচরণ ছেলেমানুষি মাত্র, কারণ কোনো টুর্নামেন্ট না খেলে তার শাস্তির আওতায় পড়ে না বলে দাবি তাদের। রিপোর্ট নাসিমুল হাসানের। ছবিতে পরিষ্কার, ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে আসেনি দুদল। সেটা জেনেও লীগ কমিটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হাস্যরসে পরিণত হয়েছিল। কমলাপুর টার্ফকে সামনে রেখে 3 ক্লাবের না খেলার ঘোষণা আগেই পেয়েছিল লীগ কমিটি। তারপরও শাস্তির আওতায় আনাটাকে ভালো চোখে দেখছেন না ক্লাব কর্মকর্তারা। বসুন্ধরা কিংস তারা আসেন নাই, সেই কারণে অ্যাট পার বাই ল যেটি হবে সেটিই হবে। রেগুলেশন বসুন্ধরা কিংস এবং উত্তরবাজার ক্লাব তারা ফেডারেশন কাপের পরবর্তী আসরে নেক্সট এডিশনে অংশগ্রহণ করতে পারবে না। অ্যাট দ্য সেম টাইম কমিটি কর্তৃক উভয় দলকে 5 লক্ষ টাকা করে আর্থিক জরিমানা। আমরা আমাদের আইনজীবীর মাধ্যমে আমাদের উত্তর হয়তো আজকের মধ্যেই বাফু প্রেরণ করব। এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা বিবেচনা করে দেখবেন যেটা বেশি না কম। সোমবার 2 ক্লাবের পর মঙ্গলবার মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রকেও শাস্তির আওতায় এনেছে লীগ কমিটি, জানিয়ে সোচ্চার ক্লাব কর্মকর্তারা। সাব গেমসে ভুটান এবার খেলে নাই, তারপরে কি সামনের বছর ভুটান আমন্ত্রণ পাবে না? সেটা কি ইতিহাস নাই? সেটা কি একটু ব্যাক টু দ্য প্যাভিলিয়নে গেলে বোঝা যাবে না? তো সেম জিনিসই আপনার সাব গেমস 7টা দেশ নিয়ে হয়, একটা দেশ নাই, সেদিন দেশ প্রত্যাহার করছে, তার সাময়িক অসুবিধা থাকতে পারে, তাই সেজন্য আমাদের ক্লাবের অসুবিধা আছে বলেই আমরা তাকে চিঠি দিচ্ছি। আর একটা জিনিস আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই, কিছু হইলেই জরিমানার যে খরাটা দেয়। আমার এই ইন্ডিপেন্ডেন্স কাপে আমার জার্সির জন্য 15,000 টাকা জরিমানা করছে। জার্সির পিছনে নাম্বারটা বোঝা যায় না, তার জন্য 15,000 জরিমানা। নাম্বারটা আছে ঠিকই, বোঝা যাচ্ছে না, তারা বলতেছে, আমি ধরে নিলাম বোঝা যাচ্ছে না। বাংলাদেশ জাতীয় দলের একজন সুনামধন্য খেলোয়াড়, জাতীয় দলে বাংলাদেশে যিনি প্রতিনিধিত্বকারী জামাল ভুঁইয়া, সাব গেমসে মালদ্বীপে প্রথম খেলায় জার্সি 6 প্যান্ট 5, এর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কত টাকা জরিমানা করছে সেই চিঠিটা যদি আমাদের কাছে একটু দেখাইতো তাহলে আমরা অবশ্যই অনেক আলোকিত হইতাম। বাফু ভাই শুরু থেকেই জিনিসটা সমাধান করতে পারতো, যেহেতু আমরা চিঠি দিছিলাম স্বাধীনতা কাপ খেলার পরে কিছু সমস্যার কারণে, সমস্যাগুলো নিয়েই বাফু ভাই আমাদের সাথে আলোচনা করতে পারতো, তাহলে হয়তো এত দূর গড়াতো না বিষয়টা। আমাদের সাথে না বসে আমাদেরকে জরিমানার কাগজ হাতে ধরে দিয়েছে, আমরা পরবর্তীতে এটার জন্য আপিল করব। অতীতেও দেশের অনেক ক্লাব টুর্নামেন্ট কিংবা লিগে না খেলার অনেক সিদ্ধান্ত 1 ঘন্টা আগে জানিয়েও পার পেয়েছেন। তাহলে 3 ক্লাবের বিপক্ষে কেন এত সোচ্চার লীগ কমিটি? প্রশ্ন এখন সেটাই। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এবার ক্রিকেটের খবর। করোনার কারণে পণ্ড হয়ে গেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার যুবাদের এশিয়া কাপের ম্যাচ পরিচালনাকারী এক আম্পায়ারের করোনা ধরা পড়ায় 33 ওভার পর খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। নেট রান রেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে 30 ডিসেম্বর শারজাতে ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। যদিও শঙ্কার মেঘ ঠিকই থেকে যাচ্ছে। বাংলাদেশ ও লঙ্কান সব ক্রিকেটারকে বুধবার আরও একটি কোভিড টেস্ট করা হতে পারে। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোভিড পরীক্ষার বিষয়টি জানিয়ে দেবে সংশ্লিষ্টদের। বাংলাদেশের ক্রিকেটাররা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন দলের ম্যানেজমেন্ট। ম্যাচে লঙ্কান বোলিংয়ে শুরুতেই উইকেট হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। তৃতীয় উইকেটে নওরোজ ও আইচ 55 রান যোগ করে সেই ধাক্কা সামাল দেন। 32 ওভারে 4 বল খেলা পরিত্যক্ত হওয়ার আগে 4 উইকেটে 130 রান করেছিল বাংলাদেশ। খবর শেষ করছি, তবে যাবার আগে একেএস টিএমটি শিরোনামগুলো আরেকবার। বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, বললেন প্রধানমন্ত্রী। বিদেশে না পাঠানোয় খালেদা জিয়ার কিছু হলে সরকার দায়ী, ফখরুল। বাইরে পাঠানোর আইনি সুযোগ নেই স্বরাষ্ট্রমন্ত্রী। ফেনীতে একই স্থানে বিএনপি ও যুবলীগের সমাবেশ ডাকায় 144 ধারা জারি। ওমিক্রনের সংক্রমণ একদিনে ফ্রান্সের রেকর্ড, পিছিয়ে নেই ইউরোপের অন্যান্য দেশগুলো। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।